রান্নাঘরে দাঁড়িয়ে ৭ মাসের গর্ভবতী অনামিকা রান্না করছিল। এই আবার কেমন জীবন! যখন থেকে ঘুম থেকে উঠি আর যতক্ষণ না শুতে যাই এই রান্নাঘরেই আমি থাকি। একদিকে কুড়ে আমার শাশুড়ি মা সারদা আর অন্যদিকে আমার স্বামী রমেশ সারাদিন এটা করো ওটা করো এই বলে বলে আমার প্রাণ নিয়ে নিচ্ছে। জানি না আমি যে কি করি। ঠিক সেই সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। হাতে খুন্তি নিয়ে অনামিকা সোজা হলে চলে যায়। সে দেখে সোফায় আরাম করে শাশুড়িমা বসে বসে দিব্যি গাজর খাচ্ছে। হাতে তার গাজর দেখে অনামিকা শাশুড়িমার ওপরে ভীষণ রেগে যায়। মা, কখন থেকে কলিং বেল বেজে যাচ্ছে? একবার টিভিটা বন্ধ করে আপনি একটু দেখতে পারেন না বুঝি? আমি দেখতে চাই না, তাই দেখিনি। হাতে তো দেখছই গাজর আছে, সেটাকে পাশে রাখতে হবে, তারপর উঠে দরজা পর্যন্ত যেতে হবে, তারপর আমাকে দেখতে হবে। হায় ভগবান, এসব আমার দ্বারাই হবে না, এত কাজ একসাথে পারবো না। এমনিতেও তুমি রান্নাঘর থেকে এসছো, যাও না গিয়ে একটু দেখে নাও, যাও। আপনাকে জানা সত্ত্বেও দেখুন না, জিজ্ঞাসা করছি। এই খুন্তিটা দিয়ে না মনে হচ্ছে কি আমি নিজেকেই নিজে মারি। তাহলে সেই কাজে তুমি দেরি কেন করছো? এসব কথা হচ্ছিলই, ততক্ষণে হঠাৎ করে আবার কলিং বেলটা বাজে। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই অনামিকা হাতে খুন্তিটা নিয়েই সোজা দরজার কাছে যায়। তারপর দরজাটা খুলে দেখে কি দরজার সামনে হাসি মুখে হাতে একটা বাসন নিয়ে প্রতিবেশী মল্লিকা দাঁড়িয়ে আছে। রান্না করছিলে বৌদি? হ্যাঁ মল্লিকা, এবার বলো কেন এসেছিলে? বৌদি, কি রান্না করছো? এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা ভীষণভাবে রেগে যায় আর রেগে মেগে সে বলে, ডাল বাড়ছিলাম, তুমি যদি আসো না তার সঙ্গে তোমাকেও পিষে দেবো, আসবে নাকি? এসব কথা শুনে মল্লিকা খুব ভয় পেয়ে যায়। তারপর সে নিজের সঙ্গে যে পাত্রটা এনেছিল সেটাকে সেখানেই ছেড়ে সে ছুটে পালায়। মল্লিকাকে খুব বকাঝকা করে। তারপর অনামিকা সেখান থেকে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখে অনামিকা যা রান্না সে করছিল সেটা পুড়ে গেছে আর তার থেকে কালো ধুঁয়ো বেরোচ্ছে। অনামিকা প্রথমে গ্যাসটা অফ করে, তারপর কাস্তে কাস্তে উঠোনে যায়। ওদিকে উঠোনে ফুলবাগানের মধ্যেখানে ভালো করে খাটিয়া পেতে রমেশ ঘুমুচ্ছিল। রমেশকে এভাবে ঘুমুতে দেখে অনামিকার যেন গা হাত পা জ্বলে যায় আর সে রমেশকে দেখে ভীষণভাবে রেগে যায়। অনামিকা, মনে হচ্ছে বৃষ্টি হবে, একটা ছাতা এনে ধরো দেখি, আমি একটু ঘুমোচ্ছি। একথা সে বলছিলই, ততক্ষণে সারদা ঘরের ভেতর থেকে, বৌমা, এখানে যে গাজর শেষ হয়ে গেছে, খাবার জন্য কিছু নিয়ে এসো, আমি আর উঠে হেঁটে যেতে পারছি না। এভাবে সে জোরে চিৎকার করে বলে। অনামিকার মনে হয় যেন সে পাগল হয়ে যাবে। হে ভগবান, যদি আর কিছুক্ষণ আমি এখানে থাকি তাহলে পাগল হয়ে যাব। আমাকে মনে হচ্ছে এখান থেকে কোথাও দূরে যেতেই হবে। অনামিকা, বললাম যে খাবার জন্য কিছু আনো। শাশুড়ি মা সারদা যখন চিৎকার করে দ্বিতীয়বার বলে, অনামিকা দেরি না করে সঙ্গে সঙ্গ বাড়ি থেকে বেরিয়ে যায় আর সোজা সেখান থেকে মন্দিরে চলে যায়। সেখানে মন্দিরে গিয়ে দেবী মাকে সে প্রণাম করে। তারপর পুরোহিত মশাইয়ের কাছ থেকে সে আরতি নেয়। তারপর মন্দির প্রাঙ্গণেই একটা সিমেন্ট বেঞ্চের ওপরে গিয়ে সে দুঃখিত হয়ে বসে পড়ে। এসব কাণ্ড দেখে মনে তো হচ্ছে যে এই মা ছেলের আমি কিছুই করতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারি। যেখান থেকে এসেছিলাম আমি সোজা সেখানে ফিরে যেতে পারি। আমি অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে খুশি খুশি থাকবো। এই পরিস্থিতিতে আমি আর বেশি করে কাজ করতে পারছি না, তাই আমি অ্যাকাউন্টেন্টের কাজ করে নেব। এমনিতেও কুড়ে শাশুড়ি মা আর কুড়ে ছেলে কোনো রকমেই আমার তারা খেয়াল তো রাখবে না। অনাথ আশ্রমে চলে যাওয়াটাই আমার ভালো হবে। একথা সে ভাবছিলই, ততক্ষণে তার শ্বশুর মশাই প্রসাদ সেখানে এসে পড়ে। ঠাকুরের কৃপা, আমি ভাবছিলাম হঠাৎ করে তুমি আবার কোথায় চলে গেলে, এখানে আছো, ভালো হয়েছে। বেঁচে আছি বাবা, আর আমাকে বেঁচে থাকতেই হবে, কারণ আমার পেটের ভেতরে একটা সন্তান জন্ম নেবে, তাই আমার কাছে আর কোনো উপায়ও নেই। আমি তোমার কষ্টটা বুঝি মা, কিন্তু আপনি কিছুই করতে পারেন না। বাড়িতে দুটি লোক, একজন আমার শাশুড়ি আর অন্যজন আমার স্বামী। শাশুড়ি সারাদিন সোফায় বসে থাকেন আর স্বামী সারাদিন বাগানে ঘুমোচ্ছেন। এভাবেই দিন কাটছে। এখন তো আমি পূর্ণরূপে গর্ভবতী। শাশুড়িমা কখনো ভাবে না যে আমার সাহায্য করা উচিত। স্বামীও কখনো সঙ্গ দেয় না। বলুন, আমার জীবনে কি আছে?
তোমার মায়ের সমান শাশুড়ি হওয়ার পরেও সে তোমাকে বিন্দুমাত্র বোঝে না, কিন্তু আমি আছি তো, আমি বাবা হয়ে তোমার দেখাশোনা করব। বাবা, আমি এখন মা হতে চলেছি। আমি পূর্ণরূপে গর্ভবতী। এত কাজ আমি করতে পারছি না। এত চিন্তা করো না, এত চিন্তা করাটা পেটের ভেতরের বাচ্চার জন্য যে ভালো নয়। আমি যখন অনাথ আশ্রমে ছিলাম বাচ্চাদের ভালোই দেখাশোনা করতাম, অ্যাকাউন্টেন্টের চাকরিও করতাম। সেই মাইনে দিয়ে আমার জীবনটা বেশ ভালোই কাটছিল। জানি না হঠাৎ করে আপনি এখানে এনে আমার বিয়ে কেন দিয়ে দিলেন। অনামিকা খুব মনে কষ্ট নিয়ে এই প্রশ্নটা করে, কিন্তু প্রসাদের কাছে কোনো উত্তর না থাকাতে সে চুপচাপ থাকে। আপনি বললেন বিয়ে, তারপর এখানে নিয়ে এলেন, তারপর আপনি আমার শ্রীমন্তম করালেন, কিন্তু এই কুড়ে শাশুড়ি আর স্বামীকে যে আমি আর সহ্য করতে পারছি না। আর আমার আশাও নেই এরা কখনো পাল্টাবে। মনে কষ্ট পেও না, সময় তোমার পরীক্ষা নিচ্ছে, আর সেই সবাইকে সঠিক শিক্ষাও দেবে। কখন বাবা? যখন আমি মরে যাব তখন? সে কাঁদছিল। ঠিক সেই সময় একজন মহর্ষি সেখানে আসেন। মা, এই পরিস্থিতিতে চোখের জল ফেলাটা ভালো নয়। কি সমস্যা আমায় বলো, আমি তোমাকে তার সমাধান দেব। এভাবে কেঁদো না মা। এভাবে বলার পরে অনামিকা আর প্রসাদ দুজনেই হাত জোর করে মহর্ষিকে প্রণাম জানায়। বলো মা, তোমার কি সমস্যা? কুড়েমির কারণে শাশুড়ি মা সারা দিন ওই সোফার উপরে বসে বসে নিজের ফালতু ফালতু সিরিয়ালগুলো দেখে আর দাঁত বের করে হাসতে থাকে। আর ওই সোফাতেই বসে বসে সারাদিন কিছু না কিছু খায়, কখনো গাজর কখনো চা। আচ্ছা, তাহলে এই সমস্যা তোমার কুড়ে শাশুড়ি মাকে নিয়ে। শুধু কুড়ে আমার শাশুড়ি মা নয়, তার সাথে সাথে ওনার ছেলে আমার স্বামীও। সে সারাদিন শুধু ঘুমোয়, ঘরে না ঘুমিয়ে সে বাগানের মধ্যে বিছানায় শুয়ে থাকে। কোনো মহিলাকেই যেন এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, যেখানে শাশুড়ি আর স্বামী দুজনেই অলস। আর শ্বশুরমশাই যে বাবা তুল্য, সে তোমাকে সাহায্য করছে, কিন্তু কতদিনই বা সে তোমাকে সাহায্য করতে পারবে, সে আমি তোমাদেরকে দেখেই ভালো করে বুঝতে পেরেছি। এক কাজ করো, আমাকে বাড়ি নিয়ে চলো, তোমার শাশুড়ি আর স্বামীকে আমি সঠিক শিক্ষা দেব। তার এই কথা শুনে গর্ভবতী অনামিকা আর শ্বশুর মশাই প্রসাদ ভীষণ আনন্দিত হয়। তারপর তারা তাকে সঙ্গে করে নিয়ে বাড়ি যায়। ওদিকে বাড়িতে সোফার ওপরে বসে সারদা আর রমেশ দিব্যি মজা করে টিভি দেখছিল। বৌমা, এই সন্ন্যাসী আমাদের বাড়ি কেন এসেছেন? আমি তোমাকে আর তোমার ছেলেকে ভাগ্যশালী দেবী দিতে এসেছি। বসে খেলে সে সোনা কখনো গলবে না, আর সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। একথা বলে মহর্ষি নিজের হাতটিকে তুলে ধরে। তার হাতের ভেতর থেকে কিছু সোনার কয়েন নিচে পড়ে। তা দেখে রমেশ এবং সারদা খুব আনন্দিত হয়। দুজনেই মহর্ষির কাছে আসে। বলুন মহর্ষি, আমাদের কি করতে হবে? নিজের গর্ভবতী বৌমার দেখাশোনা করতে হবে, তাহলে এই সোনা তোমাদের কাছে চিরকাল থাকবে। আরে না না, এটা সম্ভব নয়। এভাবে বলাতে সোনা সঙ্গে সঙ্গ পাথরে বদলে যায়। তা দেখে রমেশ আর সারদা অবাক হয়ে যায়। যদি আপনারা নিজেদের গর্ভবতী বৌমার সাহায্য করেন, তবেই এই পাথরগুলো আবার সোনায় পরিবর্তিত হবে, না হলে আপনাদের প্রাণও যেতে পারে। কথাটা মনে রাখবেন। কথা বলে মহর্ষি সেখান থেকে চলে যান। সেদিন থেকে সারদা আর রমেশ গর্ভবতী বৌমা অনামিকার খুব ভালো করে দেখাশোনা করতে লাগে। তার পা মাটিতেও পড়তে দেয় না। তারা সুস্বাদু খাবার বানাতে লাগে, সময়ে সময়ে তাকে ওষুধ দিতে লাগে আর বিশ্রামও দেয়। কিছুদিনের মধ্যেই অনামিকা একটি সুস্থ কন্যা সন্তানকে জন্ম দেয়। তাকে দেখে সারদা আর রমেশ ভীষণ আনন্দিত হয়। সেই বাচ্চাটির সাথে সারদা আর রমেশ খুব খেলে। এভাবেই কিছুদিন কেটে যায়। এবার আস্তে আস্তে সারদা আর রমেশ নিজেদের কুড়েমির কথা ভুলে যায়। তারপর হঠাৎ করে একদিন মহর্ষি তাদের বাড়িতে আসেন। তাকে দেখে রমেশ আর সারদার মনে পড়ে যে সোনা কিভাবে পাথরে বদলে গেছিল। মা, তোমরা কেমন আছো? সন্ন্যাসী বাবা, আসুন আসুন, বসুন। না না মা, আমি হিমালয়ে যাচ্ছি। যাওয়ার আগে ভাবলাম একবার দেখা করে নি। আপনি যেমনটা বলেছিলেন আমরা তেমনটাই করেছি, কিন্তু এই পাথর সোনায় পাল্টায়নি সন্ন্যাসী বাবা। দেখো কেমন সোনায় পাল্টে গেছে আর হাসছে। কথা বলে সে বাচ্চাটির মিষ্টি হাসিটাকে দেখায়। কিন্তু এরা কিছু বুঝতে না পেরে
বাচ্চাটির দিকে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। তোমাদের থেকে অলসতা দূর হয়ে গেছে। তোমরা গর্ভবতী বৌমার এত সেবা করেছ বলে ভাগ্যদেবী তোমাদের ঘরে এই সন্তানটির রূপে এসেছেন। দেখো কিভাবে তোমাদের জীবনে আনন্দ ভরেছে কি না। তার এভাবে প্রশ্ন করাতে রমেশ আর সারদার সাহস হয় না যে তারা না বলবে, তাই তারা চুপচাপ থাকে। তোমরা বাচ্চাটিকে ভাগ্যদেবী রূপে স্বীকার করেছ, তা জেনে আমি খুব খুশি। এই বাচ্চাটির খুব ভালো করে দেখাশোনা করো। শুধু এই বাড়িতেই নয়, যে বাড়িতে কন্যা সন্তান আসবে সেখানে ভাগ্য আর সুখ নিজেই আসবে। এবার আমি আসি। এ কথা বলে মহর্ষি সেখান থেকে চলে যায়। সারদা আর রমেশ ভাবে মহর্ষি যা বলে গেলেন সেটা একদম সত্যি। সেদিন থেকে তারা ওই ছোট্ট শিশুটির খুব ভালো করে দেখাশোনা করে আর আনন্দে জীবন কাটায়। সত্যি কথা, কন্যা সন্তান জন্ম নিলে সংসার আনন্দে ভরে ওঠে। আপনাদের মত কমেন্ট সেকশনে লিখে জানাবেন।